আপনার বাকস্বাধীনতায় তাকে বলেছেন যে যখন মানুষের বয়স হয় শেষ বয়সে মানুষকে ভূতে ধরে, ইউ আর সো কনফিডেন্ট অ্যাবাউট ইট, ভূতে ধরলে কেউ দাঁড়িয়ে রাখতে শুরু করে, এবং হি ডিড ইট, যে ওয়াকারুজ্জামানই চেয়েছেন তারেক সাহেবকে ক্ষমতায় বসাইতে। আপনি এইটার ব্যাপারটা একটু বলেন, এটা আমার প্রশ্নটা একটু ইলাবোরেট করে আপনি যখন একটু সময় দিলেনি, এটা আপনি বিশ্বাস করেন কিনা, এবং আপনার যে দল এনসিপি, আপনার যে জোট জামায়াতে ইসলামী, তারাও বিশ্বাস করেন কিনা। এবং আপনি প্রথমত যে বক্তব্যটা বলেছেন আপনি কাট বক্তব্যটা দেখেছিলেন, আমি যদি ফুল যে বক্তব্যটা সেটা আপনি অ্যালাউ করলে তাহলে আমিও বলবো, কিন্তু আপনার যে কোশ্চেনের উত্তরটা, আমরা মনে করি যে এখানে বহিঃশক্তি আওয়ামী লীগ এবং এখানে মিলিটারির বিভিন্ন অফিসারের সাথে একটা নেকজাস তৈরি হয়েছিল, ফলত ওই নেকজাস থেকে এই ধরনের একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। এই ইঞ্জিনিয়ারিং এর জায়গাটা হলো আমি ইলেকশনের পরে ক্লিয়ার করেছিলাম, এর পরবর্তীতে বিরোধী দলীয় নেতাও এই বিষয়টা ক্লিয়ার করেছে, আপনি যদি বক্তব্যগুলো শুনেন। আপনি কি আরেকটু পরিষ্কার করবেন, মানে আপনার মানে বিরোধী দলের নেতা জনাব শফিকুর রহমানকে আমি ইন্টারভিউ করেছি, জনাব শফিকুর রহমানকে আমি জিজ্ঞেস করেছি, কিন্তু যেমন তারেক সাহেবকে জিজ্ঞেস করেছি তেমন শফিকুর রহমান সাহেবকেও জিজ্ঞেস করেছি, আপনারা কি মনে করেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে? শফিক সাহেব কি বলেছেন? শফিক সাহেব কি বলেছেন? শফিক সাহেব বলেছেন যে ইঞ্জিনিয়ারিং হয়েছে ইলেকশন, মানে কিন্তু হলো দেশের আমাকে যে ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউর ক্ষেত্রে উনি স্পষ্ট বলেছেন, আমি বলেছি যে ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ মামুনুল হক সাহেব করেছেন। সব কথা তো আর আপনার ইন্টারভিউতে বলে নাই, এর পরবর্তীতেও উনি বক্তব্য দিয়েছে, বক্তব্য দেখবেন, এখানে একটু সার্চ করে দেখবেন যে উনি বলতেছেন যে তারেক সাহেবকে বাংলাদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এবং সেই ইঞ্জিনিয়ারিং এর স্বার্থ ওই সময় আমরা দেশের স্বার্থে যাতে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় সেজন্য মেনে নিয়েছিলাম। এই বক্তব্যটা আপনি একটু খুঁজে দেখবেন। আমার মনে হয় যে আপনি ঠিকই বলতেছেন, তিনি এই জাতীয় কথা বলছেন, কিন্তু আবার তো এই কথাও বলতেছেন যে দেশের স্বার্থে যদি এটা এখন মেনে নেন, 5 মাস হয়েছে এখন আপনারা বা জনাব অলি আহমেদ বা জামাত ইসলামী মিলে সরকারকে ফেলেও দিতে চাচ্ছেন। আপনি তো বলেই দিয়েছেন যে বিএনপি তো ক্ষমতায় টিকবে না, কারণ বিএনপি হচ্ছে রাবিশ পার্টি, এই বিএনপি কখনো আসলে টিকবে না এখানে, তাই না? হ্যাঁ, আমি এখনো বলি এই সরকার হলো টিকবে না, কারণ এই সরকার টিকবে না কারণ ইলেকশনটা 2টা ভোট হয়েছিল, আপনি একটা ভোট মানবেন আরেকটা মানবেন না। ইলেকশনে জনগণের 70% রায় দিয়েছিল। 71-এ যখন আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের আগে জনগণ একটা রায় দিয়েছিল, সেই যুদ্ধতে কিন্তু হলো পাকিস্তানি জান্তা ছিল, তারা সেই জনগণের রায়টা মানে নাই, ফলত একটা দেশে এই ধরনের জনগণ রায়কে বাস্তবায়ন করার জন্য রাজপথে মানুষ নেমে আসে, এবং এখানেও কিন্তু 70% জনগণ একটা রায় দিয়েছিল, আপনি সেই রায়ের দিকে যান নাই। অলরেডি হলো সংসদে একটা সংশোধনী কমিটি গঠন করা হয়েছে, যেটা আমরা বলেছিলাম যেখানে একটা রিফর্ম অ্যাসেম্বলি হবে, এবং সেখানে সালাউদ্দিন অকপটে স্বীকার করেছেন যে আমরা মাঠে জনগণকে প্রতারণা বা বোকা বানানোর জন্য এটা বলেছিলাম, তাহলে তো আমাদেরকে জনগণ ভোট দিত না, ফলে তো জনগণের সামনে সবটাই স্পষ্ট হয়েছে। জনগণ যদি কাউকে মনে করে যে তাদের জন্য প্রতারণার ফাঁদ পাতা হয়েছে অথবা তাকে বোকা বানানো হয়েছে, সেই জনগণ কেন আপনাকে স্কেপ দিবে? ফ্যান্টাস্টিক, দেওয়ার কোনো অবকাশ নাই। আমার কাছে মনে হয় আমি একটু পুরনো কথায় ফিরে আসি, তার মানে এনসিপি এবং জামায়াতে ইসলামী, এনসিপি আপনার দল হিসাবে এবং জামায়াতে ইসলামী হচ্ছে আপনাদের জোট সঙ্গী হিসাবে, তারা বিশ্বাস করে যে 2026 সালের ইলেকশন রিগড হয়েছে, ওয়াকার সাহেব তারেক সাহেবকে ক্ষমতায় বসিয়েছেন। ডিরেক্টলি যদি আপনি বলেন ইয়েস নো, ডিরেক্টলি ইয়েস নো এটা বলা যাচ্ছে না, কিন্তু হলো এখানে আপনি তো ডিরেক্টলি ইয়েস নো বলতেছেন পাটোয়ারি সাহেব, আপনি দেখেন আপনি কিন্তু একদম স্পষ্ট বলতেছেন ওই ব্যক্তি যখন তারেক রহমানের মতো একজন দুর্নীতিবাজকে ক্ষমতায় বসিয়েছে। আপনি এই কোশ্চেনটা যদি উত্তরটা এভাবে নেন, আপনি যে আপনার যখন গণ অভ্যুত্থান হলো তখন তো সকল রাজনৈতিক দলকে ক্যান্টনমেন্টে ডাকা হয়েছিল, এবং পরবর্তীতে কার্যত ইনার ওয়েতে সেখানে তো হলো ক্যান্টনমেন্টের বিভিন্ন জায়গায় ইন্টারফারেন্স ছিল, এটা আপনি অস্বীকার করতে পারবেন না, এবং ইউনূস স্যারের আমলেও তারা স্যারকে ওইভাবে অনেক ক্ষেত্রে কাজ করতে দেয় নাই, এবং সেগুলো আপনাদের সবারই জানা আছে। তো পরবর্তীতে আমরা বলেছিলাম ঠিক আছে আমরা তাহলে একটা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার দিকে যাব, এবং সেখানে আমরা যখন চুপ্পুর বিরুদ্ধে আন্দোলন করেছিলাম সেখানে আর্মি চিফ রাজি ছিলেন না। তো এখানে তো মানে একটা স্টেটের কয়েকটা স্টেক হোল্ডার থাকে, এখন আপনি তো সেখানে আমাদের ডিপি স্টেটের জায়গা থেকে ওনাদেরকে হলো বাদ দিতে পারবেন না। যদি বাদ দিতে পারেন তাহলে তো আজকে পর্যন্ত আয়না বা গুমের সেই জায়গাটা আমরা এখনো নিশ্চিত করতে পারি না যে গুমের বিচার অথবা এই আইনটাতে নতুন করে প্রণয়ন হবে, অথবা যাদেরকে হলো বিচারের আওতা নেওয়া হলো তাদেরকে এসিতে গাড়িতে করে নেওয়া হচ্ছে এবং সেখানে আলাদা জায়গায় তাদেরকে রাখা হচ্ছে। এটা তো স্পষ্ট হচ্ছে যে কোথায় কোথায় তাদের একটা প্রভাব পড়ে। যেমন মিডিয়া, এই ডিপ স্টেটের পার্ট কি ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন? ডিপ স্টেটের পার্ট ডক্টর ইউনূস আছেন নাকি নাই সেটা তো আপনি ডিপ স্টেট ভালো করে বুঝেন, তো সেই জায়গাটা আমি ব্যাখ্যা দিতে পারবো না বা উত্তর দিতে পারবো না। কেন আমি প্রশ্ন করতেছি যে আপনি কয়েকটা লক্ষণের কথা বললেন, আর আমার চোখে লক্ষণ কি? আমার চোখে লক্ষণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস যাকে কোত্থেকে জানি আইনা নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, সেই নিরাপত্তা উপদেষ্টা বিএনপির পররাষ্ট্রমন্ত্রী হয়েছে। কোথা থেকে আইনা না বিএনপি পাঠাইছে?
ও বিএনপি পাঠাইছে তো, আর ডক্টর মোহাম্মদ ইউনূস এটা না হজম পাঠাইলে কিভাবে? ডক্টর মোহাম্মদ ইউনূস হজম করছে, ডক্টর মোহাম্মদ ইউনূস হজম করছে তাকে, উনি বুঝেন না ডক্টর ইউনূস তো শুধু এটাও হজম করে না, অনেকেও হজম করছে, সবাইকে নিয়ে চলতে চেয়েছে, একটা মানে উনি ইউনিটি বা শুধু ঐক্য হজমই করে ধরে গেছে, রাখতে চেয়েছে। উনি উনার অ্যাটর্নি জেনারেল এখানে আইনমন্ত্রী হয়েছে, উনার প্রেসিডেন্টকেই প্রেসিডেন্ট রাখা দেওয়া হয়েছে, উনার কারণেই এই আপনারা যাকে অসম্মান করে রাষ্ট্রপতির কথা যে বলে, উনার কারণেই রাষ্ট্রপতির কাছে শপথ দেওয়া হয়েছে, কারণ উনি কাকে অসম্মান করা হয়েছে? না অসম্মান আমি উজ্জ্বল করলাম যে ধরেন সাবেক রাষ্ট্রপতিকে নিয়ে আপনারা বলেন যে উনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসই ওই রাষ্ট্রপতির কাছেই আপনাদের শপথ নিতে বাধ্য করছে, তাই না? না, ডক্টর ইউনূস বাধ্য করে নাই, ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার কাছেই শপথ নিতে চাইছেন। অ্যাবসলিউটলি সাবেক ছাত্রলীগ ক্যাডার যেই চুপ্পু সাহেব, ওনাকে সাহেবে বলি যেহেতু উনি একটা বড় মাপের ক্যাডার, তো উনি ওই সময় হেড অফ দ্য স্টেট তো রাষ্ট্রপতি ছিল। আমরা সেই সময় বলেছিলাম যে স্টেটটা এটার বাইরে গিয়ে আমরা নতুন ভাবে গঠন করতে পারি কিনা, তো সেই সময় তো সকল শক্তি রাজি ছিল না। এটা ইতিমধ্যে মির্জা ফখরুল ডক্টর ইউনূস সাহেব কি রাজি ছিলেন? ডক্টর ইউনূস সাহেব কি রাজি ছিলেন? ডক্টর ক্ষমতাটা ওই সময় যদি ডক্টর ইউনূস জনগণের যে ম্যান্ডেট সেটার উপরে উনি করতেন, কিন্তু 5 তারিখে যখন সব রাজনৈতিক দলকে ক্যান্টনমেন্টে প্যাকেট করে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে ডক্টর ইউনূসের কি করার ছিল আপনি বলেন? না 5 তারিখে যা কিছু করা হয়েছে সেটাকে আপনি বলতেছেন প্যাকেট করে নিয়ে যাওয়া হয়েছে, রাইট? প্যাকেট করে নেওয়া হয়েছে, প্যাকেট ছাড়াও অনেকে গেছেন রাজপথ থেকে, প্যাকেট ছাড়াও অনেকে গেছেন, আমরা তো প্যাকেট ছাড়াও গেছে, যেমন প্যাকেট ছাড়াও অনেকে গেছে, হ্যাঁ প্যাকেট ছাড়াও অনেকে দৌড়ায়, ওদিকে ফোন পাইলে অনেকে দৌড়ায়, এটা বাংলাদেশের একটা বদ অভ্যাস, এটা পাকিস্তান আমল থেকে শুরু হয়েছে, এখন পাকিস্তানে আছে। জামাত ইসলামীর প্রধান প্যাকেট সহ গেছেন, প্যাকেট করে নিয়ে গেছেন নাকি এমনি গেছেন? আপনি কেন জামাত ইসলামী স্পেসিফিক বলতেছেন? আপনি কেন স্পেসিফিক বিএনপি? জামাত ইসলামীর নামটা ওয়াকারুজ্জামান, আমি বলি জামাত ইসলামীর নামটা ওয়াকারুজ্জামান সবার আগে বলছেন, সেজন্য আমি জামাত ইসলামী বলবো, তারপরে বিএনপি বলবো, তারপর জাতীয় পার্টি বলবো। আপনাদের তখনও কোনো পার্টি হয় নাই, আপনাদের মধ্যে থেকে কি প্যাকেট হয়ে গেছে, প্যাকেট ছাড়া গেছে সেটাও বলেন, একবারে সবগুলি বলে দিলাম। আমাদের থেকে কেউ প্যাকেট হয়ে যায় নাই, আমরা রাজপথেই ছিলাম। ওকে, আর জামাত ইসলামী, বিএনপি, জাতীয় পার্টি? আমি তো কোনো রাজনৈতিক দল স্পেসিফিক করি না, আমি তো সব রাজনৈতিক দলে গিয়েছিল সেখানে। না আপনি বলছেন কেউ প্যাকেট গেছে, কেউ প্যাকেট ছাড়া গেছে, আপনি মানে কেউ স্বেচ্ছায় গেছে, কেউ স্বেচ্ছায় গেছে, কেউ নিজের ইচ্ছা গেছে, কে গেছে নিজের ইচ্ছা? সবাইকে প্যাকেট করে নেওয়া হয়েছিল। কেউ ক্যান্টনমেন্টে নিজের ইচ্ছা যায়, কার ভালো লাগে? যারা রাজনীতি করে পাবলিক আইতে, তারা তো কেউ আসলে ক্যান্টনমেন্টে যাইতে চায় না, এবং আমরা তো এটা বিশ্বাস করি যে ক্যান্টনমেন্টে হলো রাজনীতিকে ম্যাডলিং করা উচিত না, এবং যেটা বাংলাদেশে বরাবরই হচ্ছে, এটা কেউ অস্বীকার করার জো নাই যে হচ্ছে। যে আমরা চাই না এটা থাকুক। আমি একটু শিক্ষায় ফিরে আসি। আপনি অভিযোগ করতেছেন, একবার আপনি বলতেছেন যে এই ছাত্রদেরকে বাজে কথা বলেছেন শিক্ষামন্ত্রী, আরেকবার আপনি বলতেছেন ওই একই বক্তৃতার মধ্যে আপনি বলতেছেন রাজপথে যত ঝামেলা পাকানোর চেষ্টা করতেছে এইটা হচ্ছে কি নাম জানি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা না কি জানি, মাহাদি আমিন, উনার হলো নতুন করে খায়েশ হয়েছে শিক্ষামন্ত্রী হওয়ার, এই জন্য রাস্তায় পোলাপাইন নামাই দিছে মিলনকে পদত্যাগ করার জন্য। আমি বলবো সরকারের মধ্যে শস্যের মধ্যে ভূত আছে। আপনি এই বক্তব্যটাকে একটু ইলাবোরেট করবেন কিনা, মানে মাহাদি এই পুরা আন্দোলনটা করাইছে শিক্ষামন্ত্রী হওয়ার জন্য? হ্যাঁ, মাহাদি ভাইয়ের আমি মনে করি যে এখানে তার একটা খাহেশ আছে, এবং উনি শিক্ষা মন্ত্রণালয়ে অনেক স্পেসিফিক বক্তব্য দিয়ে থাকেন, এবং ভিতরে এটা অনেকের মধ্যে আলোচনা আছে মাহাদি ভাই এটা হতে চান। এটা ইনফরমেশনটা আমার থেকে পাওয়া না, এটা আমি বিএনপির মধ্যে থেকে পেয়েছি। বিএনপির ওরা মিলন ভাই যে মাহাদি হইতে চাইতেছেন শিক্ষামন্ত্রী, কেন বিএনপি অথবা এনসিপি বিএনপি কি বিদেশে থাকে নাকি যে আমাদের সাথে আড্ডা গল্প? না, আড্ডা গল্পের মধ্যে আপনাকে যে তথ্য দিল সেইটাই আপনি বিশ্বাস করলেন নাকি কোনো স্পেসিফিক মাহাদি এটা করছে দেখেন ও শিক্ষামন্ত্রী হইতে যাচ্ছে? কারণ আপনি খুব স্পেসিফিকলি বলতেছেন নতুন করে শিক্ষামন্ত্রী হওয়ার খায়েশ জাগছে, আপনি একদম খুব স্পেসিফিক, এবং উনি রাজপথে ডক্টর দেখেন কয়েকটা নিউজ কিন্তু কয়েকদিন ধরে আসতেছে, অনেকে আশা আকাঙ্ক্ষা আছে যে ক্যাবিনেট কখন সফল হবে, কে ঢুকবে, কে বের হবে। ফলত এটা স্বভাবতই থাকে, এটা যে কোনো হলো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, ইনার প্রতিদ্বন্দ্বিতা থাকে, আউটার প্রতিদ্বন্দ্বিতা থাকে। ফলত এই সরকারের মধ্যে অনেক ইনার প্রতিদ্বন্দ্বিতা, যেমন নুরুর ইচ্ছা কেন ফুল মিনিস্টার হয় না, সাকিবের ইচ্ছা কেন ফুল মিনিস্টার হয় না, এখন তো আবার আপনি আমাকে কোশ্চেন করবেন যে আমি জানি কিভাবে। ফলত একটা রাজনৈতিক দলের আকাঙ্ক্ষার জায়গা থেকে তার কর্মীদেরকে বোঝানোর জন্য অনেক আকাঙ্ক্ষা থাকে, এবং সেখানে অনেক মিনিস্টারের মধ্যে আবার নিজেদের ইনার স্ট্রাগল থাকে যে কে মিনিস্টারকে সরিয়ে আমি হইতে পারি কিনা, কে প্রধানমন্ত্রীর কাছে যেতে পারে। মানুষ প্রমোশন চাইবে না, তো থাকে ওই ইন জেনারেল বিষয়টা বলছি। এটা আপনাদের কাছে খুব যে আহামরি বড় কিছু মনে হয়, এটা আমার কাছে না। আপনি একজন মানুষের নাম ধরে বলতেছেন, বাচ্চাদের যে রাস্তায় নামানো হয়েছে, ঝামেলা করা হইতেছে, রাস্তায় পোলাপায় নামাই দিছে, আপনি বলতেছেন সেটা হলো মিলনকে পদত্যাগ করার জন্য, কারণ জনৈক মাহাদি আমিনের শিক্ষামন্ত্রী হওয়ার খায় এসেছে। দেখেন এখানে মাহাদি আমিন ভাই তো ঢাকা 14তে ইলেকশন করতে চাইছিল, যেখানে তুলিয়াফা ইলেকশন করতে চেয়েছিল।
এখন রাজনীতিতে দেখা গেছে আপনি কোথাও ইলেকশন করতে চান, আপনি প্রধানমন্ত্রী হইতে চান, ফলত আপনি হলো কিছু ফ্রেন্ডস এলিমেন্ট পাঠানোর আপনি চেষ্টাই করবেন যাতে ওই লোকটা একটু বিপদে পড়ে, মুখটা একটু খারাপ হয়, তাহলে সে হতে চায় আর কি। বাকি এখানে কন্টেস্টর বা কন্টেন্ডার কেউ নাই, একমাত্র মাহাদি আমিন আছে, উনি এটা হইতে চায়। উপদেষ্টা উনি অনেক জ্বালায় আছে, উপদেষ্টা হলে অনেক সুযোগ সুবিধা থাকে না, ফাইল টাইল সাইন টাইন করতে পারে না, জাস্ট একটু উপদেশ দিয়েই যায়। এটা আপনার ফলত ওই জায়গা এটা আপনার থেকে এডুকেটেড গেস নাকি আপনার কাছে কোনো তথ্য আছে? আপনি মানে আপনার মনে হচ্ছে আমরা- ব্যাপারটা মানে ইজ ইট না, ওকে আমি তো যে আপনার তথ্য না পাইলে বা আড্ডা না হলে আলোচনা না হলে তো আমি এটা কোনো স্টোরি, এটা ইতিহাসের কোনো স্টোরি বলতেছি না, যা চলতেছে এগুলো বলতেছি। আপনি আপনার কাছে কেন মনে হলো যে শিক্ষামন্ত্রী মিলনকে আপনার প্রোটেক্ট করতে হবে, মাহাদি আমিনকে থেকে আপনার রক্ষা করতে হবে, মানে এইটা কেন মনে না, হলো? আমি 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 মিলনকে প্রোটেক্ট করার কথা বলি না। আচ্ছা। মিলন ভাই যে ওই আগের কালে যেভাবে হলো জানালা দিয়া উকি দিয়ে দুর্নীতি বা নকল বন্ধ করছেন, ওই এডুকেশন এটা না। আমাদের কথা ছিল হোল এডুকেশন সিস্টেমটা যাতে হলো পরিবর্তন হয়, একটা সংস্কার আসে প্রথমত। দ্বিতীয় কথা হলো মিলন ভাই যেইভাবে এই জিনিসটা ট্যাকল করেছেন ওটা ট্যাকল দিতে পারেন না। মিলন ভাই যেভাবে কাজ করতেছেন ওই কাজটাতে উই আর নট দ্য স্যাটিসফাইড, নট অনলি উই আর। আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিতে পারবো, যেটা হলো আমার সামনে হচ্ছে ঢাকা আর্টে হলো আইডিয়াল কলেজের অধ্যক্ষ কয়েকজন চলে গিয়েছেন বা কয়েকজন আসছেন। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বাসাবো থানার মুস্তাফিজুর রহমান হিরুকে বানা হয়েছে, উনি হলো জবিউল্লাহ ভাই, যিনি হলো বিএনপির না, এটা আপনার বক্তব্য আমি শুনছি। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ, জবিউল্লাহ ভাই শ্যালক হিরু ভাইকে। তো ওইখানে হলো ওনারা পাচ্ছিল না, পরে হলো মানে আমাকে যেটা হলো টিচাররা জানিয়েছিল ওইখানের। তো পরবর্তীতে ঢাকা বোর্ডের চেয়ারম্যানকে ফোন দিয়েছে, চেয়ারম্যান বলতেছে আমি কি করব। পরে মিলন ভাইকেও ফোন দিয়েছে, মিলন ভাই বলতেছে যে আমি কি করব ভাই, এখানে আব্বাস ভাই আমার দূরে থাকা ভালো। ভাই এগুলো খুবই ওপেন সিক্রেট কথাবার্তা, এগুলো স্কুলের হলো ক্লাস 10 এর বাচ্চাদেরকে জিজ্ঞেস করলে আপনি পাইবেন ওইখানে। এবং বাচ্চারা যারা আন্দোলন করলো তাদেরকে আপনি বললেন যে পোলাপানরে ঝামেলা করতে মাহাদি আমিন নামাইছে, মানে বাচ্চাদের আন্দোলনের আসলে সেই অর্থে কোনো ইচ্ছা ছিল না। মানে যেহেতু মাহাদি আমিন নামাইছে। আন্দোলন না, একটা হলো আন্দোলন তো বিক্ষুব্ধ করা হয়েছে, মিলন সাহেব ব্রয়লার মুরগি বলে তাদেরকে বিক্ষুব্ধ করেছেন এবং তাদের ইলজিক্যাল কিছু সিদ্ধান্ত তাদের উপরে চাপিয়ে দিয়েছেন। এটা যেমন সত্য, প্রত্যেকটা আন্দোলনে কিছু হলো বিভিন্ন স্টেক হোল্ডার ঢুকে পড়ে, এক একজনের এক একটা স্বার্থ। এখন দেখেন ওই স্বার্থ থেকে ফসলটা কে তুলতে চায়। ঠিক আছে, মিলন ভাই গেল, তারপরে ফসলটা কে ঘরে পাইতে চায়? সেটা তো যিনি ফসলটা ঘরে পাইতে চায়, সেটা যে ফসলটা ঘরে পাইতে চায়, এটা হচ্ছে আপনার ডিডাকশন হচ্ছে যে এটা মাহাদি আমিন পাইতে চায়, সেজন্য মাহাদি আমিন এই ঝামেলাগুলো করতেছে, এটা শস্যের ভিতরে ভূত। এইটার এবং আপনি শস্যের ভিতরে আরো ভূত দেখলেন। আপনি এরকম বললেন যে এই হাফিজকে দিয়া, আপনি এরকম বলছেন এই মেজর হাফিজকে দিয়া কি করাবে সেইটাও জনগণকে নজর রাখতে বলতেছি। এইটা একটু ব্যাখ্যা করেন, মানে মেজর হাফিজকে দিয়ে কি করাবে? এটা একটা ভালো জিনিস আপনি উত্থাপন করেছেন। প্রথমত হলো আমাদের এখন যিনি অস্থায়ী রাষ্ট্রপতি, উনি হলো একজন ক্যান্টনমেন্টের মানে ব্যাকগ্রাউন্ডের লোক। তো ফলত এখন যদি দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয় অথবা কোনো কিছু, এটা আমরা আগেও বলেছিলাম যখন ওনাকে স্পিকার বানানো হয়েছে, তখনই যদি চুপ্পুকে ধরেন হুট করে চুপ্পু চলে গেল অথবা জনতা গিয়ে বঙ্গভবন ঘেরাও বললো যে না ঠিক আছে আমরা শেখ হাসিনা চুপ্পুকে চাই না, তখন রাষ্ট্রপতি কে হইতো? মেজর হাফিজই তো হইতো, মানে বাই দ্য কনস্টিটিউশন। এখন বিএনপি সরিয়ে তাকে মেজর হাফিজকে দিয়েছে, এবং মেজর হাফিজকে যখন দিয়েছে উনি যখন ওইখানে মেজর হাফিজ অটোমেটিকলি হয়েছেন, মেজর হাফিজকে রাষ্ট্রপতি দেওয়া হয় নাই। রাষ্ট্রপতি না থাকলে স্পিকার অটোমেটিক রাষ্ট্রপতি হন, মানে স্পিকার না বানালে তো উনি হইতো না, মানে ও স্পিকারটাই বানানো হয়েছে রাষ্ট্রপতি করার জন্য। আচ্ছা, তো স্পিকারটা বানানোই হয়েছে এই জায়গাটা হলো একজন রাখার জন্য। এখন মেজর হাফিজ যিনি আছেন উনি কিন্তু ওই সময় প্রথমত হলো উনি যে দলটা করেছেন এটা সঠিকভাবে হলো মানে ওনার, আমি যদি ইন্টিগ্রেটেড জায়গাটা কথা বলি, ওই সময় কিন্তু উনি সংস্কারবাদী একটা জিনিসের নেতৃত্ব দিয়েছিলেন। সেই সময় তার বিরুদ্ধে অনেক কথা এসেছিল, আমি সেগুলোতে না যাই, এটা তাদের দলের ইন্টারনাল বিষয়। তো উনাকে লাইন আপটা এভাবে করা হয়েছিল এবং পরবর্তীতে তাকে অস্থায়ী রাষ্ট্রপতি করা হয়েছিল। অস্থায়ী রাষ্ট্রপতি কিন্তু অনেকগুলা বিল যাবে এখানে, হেড অফ দ্য স্টেটের অনেক জায়গায় সাইনিং পাওয়ার থাকে। আমি জনগণকে বলেছি সেই জায়গাটা স্পষ্ট তীক্ষ্ণ দৃষ্টি রাখার জন্য, সাথে এমন কোন ধরনের বিল বা সাইনিং বাংলাদেশের জনগণের চলে না যায় যেটা হলো জনগণের স্বার্থের হিতে বিপরীত হইতে পারে বা জনগণের। সেটা রাজনৈতিক নেতা হিসেবে সেটা আপনি অবশ্যই আমাদের রাজনৈতিক নেতা হিসেবে বলবেন। কিন্তু মিলিটারির সাথে সম্পর্কটা কি মেজর হাফিজের? উনি একসময় মিলিটারিতে কাজ করছেন, তাই? অবশ্যই, এটা তো প্রত্যেকটা জায়গায় মিলিটারিতে তার এখনো প্রভাব রয়ে গেছে। মিলিটারি তো প্রভাব থাকবেই। ধরেন আপনি সেই কবে তৎকালীন আপনি বিসিএস এ গিয়েছিলেন, তো আপনার কি বন্ধু বান্ধব? আমার বন্ধু বান্ধব আছে, প্রভাব আড্ডা দিলেন, প্রভাব নাই। ওরা হয়তো প্রভাব পায় নাই, এই জন্য যদি প্রভাব পাইতো। আমার যারা ব্যাচমেট তাদের মধ্যে 35 জন এখন এডিশনাল সেক্রেটারি। এই 35 জন এডিশনাল সেক্রেটারি, বাকি সবাই হচ্ছে জয়েন্ট সেক্রেটারি এবং তারা সবাই ভালো ভালো জায়গায় আছেন, কিন্তু প্রভাবেই আছেন। কিন্তু আমার কোনো প্রভাব নাই। এবং মেজর হাফিজের কথা যদি আমি বলি, মেজর হাফিজ রিটায়ার্ড হয়েছেন 70 এর মাঝামাঝি সময়, তার এখনো মিলিটারি।
আপনার যদি কোনো প্রভাব না থাকে, ইফ ইউ কাম টু দ্য এনি গভর্নমেন্ট পোস্ট, যেমন বিএনপি দিয়ে দিল যে এডিশনাল সেক্রেটারি একজনকে নিয়োগ দিল রিটায়ার, অথবা বাংলাদেশে যদি এরকম একটা সিস্টেম চালু করা হয় যে যারা হলো মানে এই বিষয়ে এক্সপার্টিস আছে তাকে গভর্নমেন্টের কোনো পোস্টে নিয়ে আসবে, যেটা বিদেশে অনেক জায়গায় আছে, অবশ্য আমরা সেটাতে বিশ্বাস করি এরকম হলে খুব ভালো হতো, তাহলে অনেক দক্ষ লোককে অ্যাকোমোডেট করা যাইতো হলো গভর্নমেন্টের ক্ষেত্রে। এখন আপনি আসলেন, আপনি আসার পরে হলো আপনাকে একটা অ্যাডমিনিস্ট্রেশন, তখন আপনি চিনবেন না এখানে কে ভালো কে খারাপ, আপনার ব্যাচমেট হিসেবে কারা ভালো ছিল, কার নৈতিকতা ভালো। অবশ্যই তখন আপনি যখন এই পোস্টটাতে চলে আসবেন, আপনি দায়িত্বে চলে আসবেন কোনো একটা সরকারি দায়িত্বে, তখন আপনার ওই জায়গায় অ্যাক্সেসের একটা সুযোগ সুবিধা থাকবে। দেখেন এখানে কিন্তু একটা জিনিস পোর্ট্রেট হয়ে যাচ্ছে যে আই এম দ্য against the military. I am not the against the military because military is the only viable option to save our country now. Because আমাদের রাষ্ট্রের যতগুলা যেই ধরনের আমাদের সার্বভৌমত্ব আছে সেই জায়গাতে we salute them. ইভেন না, আমি আপনার মিলিটারির প্রতি ভালোবাসা বা মিলিটারির প্রতি অ্যাবসলিউট রেসপেক্ট, সেইটা আমি বলছি। আমি শুধু 2টা পয়সা দিই, আমি মানে 2 সেন্টস। সেইটা হচ্ছে মেজর হাফিজের সাথে যেসব আর্মি অফিসাররা দূরবর্তীভাবে কাজ করছেন তারাও রিটায়ার্ড লং টাইম ব্যাক। মেজর হাফিজের আর্মিতে কোনো প্রভাব প্রতিপত্তি প্রতাপ আসে আমি শুনি নাই। আমার বন্ধুরা সেনাবাহিনীতেও কাজ করেন, তারা মেজর জেনারেলের ব্যাচ পড়েছেন কিছুদিন আগে। আমি জানি যে তাদের মধ্যে মানে কেউ আসলে মেজর হাফিজকে কোনোদিন চাকরিতে দেখেন নাই, কারণ আমরা শিশু তাদের কাছে। ইভেন দিস মেজর জেনারেলস ওয়ার নট ইন সার্ভিস রিমোটলি, অনেকের জন্ম হয়েছে সেই সময়। তো সো এইটা আমি 2 পয়সা দিলাম আর কি। আচ্ছা যাই হোক, আমি